মকবুল মাস্টার বেরিয়ে গিয়ে দেখতে পেল মানিক গাছে খনন করছে। একটা বড় মুখ উপরে ঝুলে বলল, ভয় পেও না মকবুল, আমি মানিক। আমি 1 বছর আগে মারা গেছি। ট্রেনের নিচে পড়ে আমি মরে গিয়েছিলাম। আমি মুক্তি পাচ্ছিলাম না। আজ তোমাদের দেখে বুঝেছি তোমরা সৎ। কানাইপুর গ্রামের দুইজন লোক হাশেমের চায়ের দোকানে বসে আছে। তাদের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা খুবই বিষণ্ণ। যেখানে আগের দিনে সবাই মিলে হাশেমের চায়ের দোকানে 2-3 কাপ চা পান করত, আজ সেখানে কেউ 1 কাপ চাও পান করেনি। সবাই গ্রামের চলমান সমস্যাগুলো নিয়ে খুব চিন্তিত। এমন সময় গ্রামের বর্তমান প্রধান শিক্ষক মকবুল মাস্টার হাশেমের চায়ের দোকানে এলেন। আরে করিম, নজরুল, তোমরা এখানে এত বিষণ্ণ হয়ে বসে আছো কেন? আমি এই গ্রামে এসেছি অনেক দিন হলো, কিন্তু তোমাদের তো এত চিন্তিত কখনো দেখিনি। সব সময় হাসি খুশি দেখেছি। আজ হঠাৎ কি হয়েছে তোমাদের? আসুন মাস্টারজি, বসুন। এই শোনো, আমাকে একটা চা দাও তো। চা প্রস্তুত আছে মাস্টারজি। আমি জানতাম আপনি একটু পরে ঠিকই আসবে, তাই আগে থেকে চা বানিয়ে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, আজ তোমার আদার চা দিবে আমাকে। অনেক দিন থেকে মাথা ব্যথা করছে। আর হ্যাঁ, তোমরা বলো, কি হয়েছে তোমাদের? এত মনমরা হয়ে আছো কেন? আসলে কি হয়েছে মাস্টারজি, আমরা সবাই খুব দুঃখে আছি। আপনি তো জানেন, আমাদের গ্রামে কোনো হাসপাতাল ছিল না। কেউ অসুস্থ হলে 2 গ্রাম পাড়ি দিয়ে 10 মাইল দূরে যেতে হতো। হাসপাতালে পৌঁছানোর আগেই অনেকের মৃত্যু হয়েছে। তাই আমরা সবাই মিলে আমাদের সঞ্চয় থেকে টাকা জমিয়ে গ্রামের মধ্যে একটি হাসপাতাল তৈরি করেছি। কিন্তু কেন, কি হয়েছে? আমাদের সঞ্চয় শেষ হয়ে গেছে। হাসপাতাল তো তৈরি হয়েছে, কিন্তু বিছানা কেনা বাকি। আর টাকাও নেই। এখন যে কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। ও, এই কথা। আমার কিছু টাকা ছিল, কিন্তু সেটা মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে। কিন্তু আমার চন্দনপুর গ্রামে পুরনো পৈতৃক জমি আছে। যদি সেটা বিক্রি করে দিতে পারি, আশা করি সেই টাকা দিয়ে হাসপাতালের বিছানা কেনা যাবে। কি বলো? এটা আপনি কি বলছেন মাস্টারজি? আপনি কি আপনার পৈতৃক জমি বিক্রি করবেন? আমার তো আর 1 বছরের চাকরি বাকি। আমি ঠিক করে নিয়েছি, যে ভালোবাসা এখানে পাচ্ছি বাকি জীবন এখানেই কাটাবো। জমিটা বেচে দিলে গ্রামের সবার উপকার হবে। এটা খুব বড় কৃতজ্ঞতার কাজ। আল্লাহ এমন সুযোগ বারবার দেয় না। কবির, নজরুল আর হাশেমের চোখে যেন জল চলে এলো। তিনজন একসঙ্গে হাত জোর করে মকবুল মাস্টারকে ধন্যবাদ জানালো। আরে তোমরা কি করছো? ঠিক আছে, আমরা কালই চলে যাব। অনেক দিন ধরে কিছু লোক আমার থেকে ওই জমি কিনতে চাচ্ছিল। দেখা যাক, এবার কথা হলে তাদেরই বিক্রি করব। পরের দিন সকালে মকবুল মাস্টার, নজরুল আর কবির চন্দনপুর গ্রামের দিকে রওনা দিল। তারা ট্রেনে যাচ্ছিল। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। আকাশ কালো মেঘে ঢাকা। বাতাসও খুব ঝড়ো। বৃষ্টি থামার নাম নিচ্ছে না। আমিও তাই ভাবছি, এত বৃষ্টিতে কি করে যাব? একটি নদীও পাড়ি দিতে হবে। আপনাদের গ্রাম কি স্টেশন থেকে অনেক দূরে? স্টেশন থেকে নেমে নদীর ধারে যেতে হবে, তারপর নৌকা নিয়ে নদী পার হতে হবে। এভাবে গল্প বলতে বলতেই সময় কেটে গেল। শেষে তারা স্টেশনে পৌঁছলো। তখন সন্ধ্যা হয়ে গেছে। শূন্য স্টেশনে তারা নেমে দাঁড়ালো। তারা তিনজন ছাড়া কেউই স্টেশনে নামেনি। এখন বৃষ্টি একটু কমেছে, দেখি নাওঘাটে পৌঁছাতে পারবো কিনা। তারা স্টেশন থেকে বেরিয়ে এলো। চারপাশে কেউ নেই। বৃষ্টির জন্য রাতের অন্ধকার আরো গাঢ়। ঘন কালো অন্ধকার যেন জাদুকরী পরিবেশ তৈরি করেছে। তারা স্টেশনের কাছে একটি বটগাছের নিচে দাঁড়ালো। এই গাছের নিচে আগে রিক্সা পাওয়া যেত, কিন্তু আজ একটা রিক্সাও তো দেখা যাচ্ছে না। অবশ্য এত রাতে কে রিক্সা নিয়ে আসবে? কিন্তু এখন কি করব? চলো পায়ে হেঁটে যাই। আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না। আবহাওয়াও ঠিক নেই, যদি আবার বৃষ্টি শুরু হয়। তারা অন্ধকারে এগিয়ে গেল। কিছুক্ষণ পরে
দূর থেকে একটি ভ্যানের শব্দ এলো। মনে হচ্ছে ভ্যান আসছে, দাঁড়াও এখানে। মকবুল মাস্টার চালককে দেখে চিনে ফেলল। আরে মানিক ভাই, কেমন আছো? কতদিন পর দেখা হলো। চালক প্রথমে মকবুল মাস্টারকে চিনতে পারল না। আরে মকবুল, কেমন আছো? বাড়ি যাচ্ছ বুঝি? হ্যাঁ মানিক ভাই, আমি ভালো আছি। এরা নজরুল আর কবির, আমি যে গ্রামের মাস্টার, এরা সেখান থেকে এসেছে। আমরা সবে আমার বাড়ি যাচ্ছিলাম। তা মানিক ভাই, নদীর ধারে যেতে পারবেন কি? রাতের শেষ নৌকা পেতে হবে যে। এমন বৃষ্টির রাতে নৌকা পাওয়া কঠিন। ঠিক আছে, দেখা যাক। সবাই ভ্যানে উঠে বসলো। অন্ধকারে ভ্যান এগিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর মকবুল মাস্টার মানিককে বলল, মানিক ভাই, তোমার তো অনেক বয়স হয়েছে, এখনো পায়ে চালিত ভ্যান চালাও, কষ্ট হয় না বুঝি? হ্যাঁ, আগে কষ্ট হতো, এখন আর হয় না। আগে হতো, এখন হয় না মানে কি? তুমি অনেকদিন পর চন্দনপুর এসেছো, তুমি তো আমাদের ভুলেই গেছো। না না, এমন কিছু নয়, কাজের জন্য এখানে আসতে পারি না। আজও জরুরি কাজে এসেছি। আমার পৈতৃক জমি বিক্রি করতে এসেছি। কি সমস্যা? সমস্যা তো আছে। আমাদের গ্রামে সবাই মিলে সঞ্চয় থেকে হাসপাতাল বানিয়েছে, কিন্তু বিছানা কেনার টাকা নেই। তাই ভেবেছি আমার জমি বিক্রি করে সাহায্য করব। মকবুল, তুমি সত্যি আমাদের গ্রামের গর্ব। আরে না না, এমন কিছু না। দেখো, নজরুল আর কবিরও তো কম নয়। তারা গাছের নিচে এসে পৌঁছলো। নদী আজ খুব বেগে চলছে। সাধারণত নদী শান্ত থাকে, কিন্তু আজ নদী অন্যরকম। কিছু নৌকা বাঁধা ছিল, কিন্তু কেউ নৌকা চালাচ্ছিল না। যা ভেবেছিলাম তাই হলো, ঘাটে একটি মাঝিও নেই। এত রাত ও বৃষ্টিতে কেই বা থাকবে? বড় সমস্যা হয়ে গেল যে। মাস্টারজি, মনে হচ্ছে আমাদের আজ ভিজে থাকতে হবে। এখন কি হবে মাস্টারজি? আকাশে কালো মেঘ জমেছে আবার। নদী থেকে ঠান্ডা হাওয়া আসছে। যদি কিছু না মনে করো তবে বলি, আমার বাড়ি ওইদিকে। তোমরা চাইলে আজ রাতটা আমার বাড়িতে থাকতে পারো। ঠিক বলেছ, আগে তো তোমার গাড়ি নিয়ে স্টেশনে যেতাম, এবার বাড়ি থেকে গেলাম। নজরুল কবির, আর তো কোনো পথ দেখছি না। আজ রাত সেখানেই কাটালে ভালো হবে, কি বলো? মানিক ভাই, তোমার উপকার ভুলবো না। ঘরে ঢুকতে একটা দুর্গন্ধ এলো। অনেকদিন কেউ আসেনি ঘরটায়। এটা সাধারণ, আমি বাইরে থাকি তো, তাই হয়তো বৃষ্টির পানি বাড়ির ভিতর ঢুকেছে। মাটি ভিজে গেছে। খুব গুঁড়ো ঘর। ভাঙা খিড়কির ফাঁক দিয়ে হালকা আলো পড়ছে। খাওয়ারও কিছু নেই। চিন্তা করো না, রাত কাটাতে ঠাঁই পেয়েছি, এটাই যথেষ্ট। যদি না তোমরা থাকো তাহলে তো রাত্রে ভিজে যেতে। তোমরা ঘুমাও। আর তুমি কোথায় থাকবে? আমি বাইরে থাকবো, সমস্যা নেই। আমাদের সাথেই ঘুমিয়ে পড়ো না। না না, সমস্যা নেই। রতন বাইরে চলে গেল। তিনজনই মাটিতে চটাই বিছিয়ে শুয়ে পড়ল। হঠাৎ গভীর রাতে মকবুল মাস্টার জেগে উঠল। কাউকে ঘর থেকে একটু দূরে মাটি খনন করছে মনে হচ্ছিল। এই আওয়াজটা কোত্থেকে আসছে? মকবুল মাস্টার বেরিয়ে গিয়ে দেখতে পেল মানিক গাছে খনন করছে। আয় নজরুল, কবির, উঠো। আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে বাইরে কেউ ঘুরছে। তারা এসে জানালা থেকে দেখলো রতন নেই। হ্যাঁ হ্যাঁ, চলো তো বাইরে। তারা গাছের নিচে গেল। মাটির নিচ থেকে কবির পেল একটি কলস। এই টাকা কার মাস্টার মশাই? মানিক কোথায়? এই টাকাগুলো আমাদের না, ওখানে রেখে দাও। হঠাৎ গাছটা নাড়লো। একটা বড় মুখ উপরে ঝুলে বলল, ভয় পেও না মকবুল, আমি মানিক। আমি দেখতে চেয়েছিলাম তোমরা লুবি কিনা। তুমি সত্যি গ্রাম রক্ষক। আমি 1 বছর আগে মারা গেছি। ট্রেনের নিচে পড়ে আমি মরে গিয়েছিলাম। আমি মুক্তি পাচ্ছিলাম না। আজ তোমাদের দেখে বুঝেছি তোমরা সৎ। এই টাকা নিয়ে হাসপাতালের জন্য কাজে লাগাও। কিন্তু মানিক ভাই, এখন আমি মুক্তি পাচ্ছি, তোমরা ভালো থেকো। হ্যাঁ। মানিকের মুখ অদৃশ্য হয়ে গেল। তিনজন শুধু কলসের দিকে তাকিয়ে রইল।